তাদের হাত পা বেঁধে এখানে দাঁড় করানো হচ্ছে এবং আমরা যে ইশতেহার দিচ্ছি যে আমি বিল্ডিং করে ফেলবো, আমি ভবন করে ফেলবো, আমি লাইব্রেরির সমস্যার সমাধান করে ফেলবো। ভাই, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি। একজন সভাপতি, বিভিন্ন সম্পাদক এবং সদস্যদের তো আর্থিক কোনো বাজেটই নাই। তারা যে কোনো সম্পাদকের হয়ে সহযোগিতামূলক কার্যক্রম করবেন। একজন এজিএসকে দেওয়া হচ্ছে জিএস এর অবর্তমানে তার কাজগুলো করা এবং তার কাছে সহযোগিতা করা। এগুলো হচ্ছে অফিসিয়াল দায়িত্ব। কারণ অফিসিয়াল দায়িত্বে যদি এত লিমিটেড করে দেওয়া হয়, তার আমি যদি এখানে নির্বাচনের ইশতেহারের ফুলঝুরি দেই, তাহলে কয়দিন পরে যখন আমি বাস্তবায়ন করতে না পারবো, শিক্ষার্থীরা আমাদেরকে বাটপার বলে দৌড়ানি দিবে। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে যিনি ভিপি পদপ্রার্থী আছেন মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, তারপরে হচ্ছে এজিএস পদপ্রার্থী আছেন সাবিনা ইয়াসমিন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী, এবং আমি সাবিনা ইয়াসমিন জিএস পদপ্রার্থী এবং আমি এজিএস পদপ্রার্থী রাখি। আর আমাদের যেই প্রথম স্লোগান যেটা মোটো বলা হয় সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। সো আমরা দীর্ঘ ইতিহাস দিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি, দেখব যে আমাদের ডাকসু কেন্দ্রিক এবং ডাকসুর বাইরেও ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে রাজনীতি, এটা একটা নোংরা রাজনীতি। শিক্ষার্থীদেরকে জিম্মি করে দলীয় দাসত্বে পরিণত করার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি। সো এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই, কেননা দীর্ঘ 6-7 বছর ধরে ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের লড়াই সংগ্রাম আছে এই আধিপত্যের বিরুদ্ধে, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, এবং বাংলাদেশের যে কোনো যৌক্তিক এবং অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস আমাদের আছে। সো এই জায়গা থেকে আমরা মনে করি যে যদি আমরা চাই তাহলে আমরা পারবো এই নোংরা রাজনীতির যে খেলা বাংলাদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আছে এর থেকে বের হয়ে নতুন কিছু শিক্ষার্থীদের দেওয়ার জন্য। এই জন্য আমরা এই ছাত্র রাজনীতিকে একাডেমিক এক্সেলেন্সে কীভাবে কনভার্ট করা যায়, কীভাবে পরিণত করা যায়, শিক্ষার্থীদের কল্যাণের জন্য, তাদের বেটার ফিউচারের জন্য কীভাবে কাজ করা যায়, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। ডাকসু অবশ্যই শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে, এই ডাকসু কতটা রাজনীতি? ডাকসু পুরোটাই রাজনৈতিক। আপনি যদি দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা একটা বিশ্ববিদ্যালয়ের বিষয়। এখানে শিক্ষার্থীরা ভোট দিবে, তাদের এমন একজন প্রতিনিধি নির্বাচন করবে যে তাদের শিক্ষা কারিকুলাম রিলেটেড কিছু বিষয়ে কাজ করবে। এটাই তো হওয়া উচিত। আপনি যদি ডাকসুর গঠনতন্ত্রে দেখেন, ডাকসুর নির্বাচিত প্রার্থীদের খুব বেশি ক্ষমতা দেওয়া হয় না। তাদের হাত পা বেঁধে এখানে দাঁড় করানো হচ্ছে এবং আমরা যে ইশতেহার দিচ্ছি যে আমি বিল্ডিং করে ফেলবো, আমি ভবন করে ফেলবো, আমি লাইব্রেরির সমস্যার সমাধান করে ফেলবো। ভাই, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। একজন সভাপতি, বিভিন্ন সম্পাদক এবং সদস্যদের তো আর্থিক কোনো বাজেটই নাই। তারা যে কোনো সম্পাদকের হয়ে সহযোগিতামূলক কার্যক্রম করবেন। একজন এজিএসকে দেওয়া হচ্ছে জিএস এর অবর্তমানে তার কাজগুলো করা এবং তার কাছে সহযোগিতা করা। এগুলো হচ্ছে অফিসিয়াল দায়িত্ব। কারণ অফিসিয়াল দায়িত্বে যদি এত লিমিটেড করে দেওয়া হয়, তার আমি যদি এখানে নির্বাচনের ইশতেহারের ফুলঝুরি দেই, তাহলে কয়দিন পরে যখন আমি বাস্তবায়ন করতে না পারবো, শিক্ষার্থীরা আমাদেরকে বাটপার বলে দৌড়ানি দিবে। দেখেন, এই ডাকসুকে অতিরঞ্জিত করে ফেলা হয়েছে। ডাকসুকে এমন একটা ভাইবে নিয়ে আসা হয়েছে এবং কম্পেয়ার করা হয় যে জাতীয় রাজনীতির চেয়ে বড় কিছু। কারা করেছিল এটা? আমার মনে হয় যে পুরো রাজনৈতিক সিস্টেমটা এভাবে দাঁড়িয়ে গেছে। এটা শুধু আমাদের শিক্ষার্থীদের দোষ বলবো না, আমাদের মিডিয়া এখানে জড়িত আছে, আমাদের ন্যাশনাল পলিটিক্সের সাথে জড়িত আছে, আমাদের শিক্ষকরা এর সাথে জড়িত আছে। কথা বলছেন নাকি ডাকসুর ঐতিহ্যই? পুরো ডাকসুর ঐতিহ্যই। আমি এটাকে একদিকে পজিটিভ দেখছি, কিন্তু আমি বেশিরভাগ নেগেটিভ দেখছি। কারণ যখন এখানে ডাকসুর ইতিহাস নিয়ে কথা বলা হয়, তখন আমরা কি চিন্তা করি যে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। কখনো এটা বলা হয় না যে ডাকসুর অমুক ভিপি শিক্ষার্থীদের জন্য অমুক একাডেমিক ভবন তৈরি করে দিয়েছেন, ডাকসুর অমুক ভিপি আসম আব্দুর রব পতাকা উত্তোলন করেছেন। এটা বলা হয় না ডাকসুর অমুক ভিপি আমাদের শিক্ষা কারিকুলামে এই ধরনের অ্যাডভান্সমেন্ট নিয়ে এসেছেন, ডাকসুর অমুক ভিপি বাংলাদেশের অভ্যুত্থানের অগ্রনায়ক হিসাবে কাজ করেছেন। কিন্তু এটা বলা হয় না ডাকসুর অমুক ভিপি আমাদের নারী শিক্ষার্থীদের এই কল্যাণে এই কাজগুলো করেছেন। তাহলে দেখেন, আমরা এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে যেখানে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করার কথা, সেই জায়গাটায় ফোকাস না দিয়ে আমরা জাতীয় রাজনীতিতে এটাকে বেশি হাইলাইট করে ফেলেছি এবং ডাকসুর ইতিহাসটাকে এইভাবে ধারাবাহিকভাবে চলে এসেছে। শুধু তাই নয়, এই ডাকসুকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল অনেকভাবে ফায়দা নিয়েছে। এমনকি এই ডাকসু যদি ধারাবাহিক থাকে, তাহলে অনেক রাজনৈতিক দলের যে রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক লাঠিয়াল দাসত্ব শ্রেণী আছে, এটা বন্ধ হয়ে যাবে। এই কারণে তারাও দীর্ঘদিন ধরে বিভিন্ন মেকানিজম করে ডাকসুকে বন্ধ করে রেখেছে, এটা কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। এই যে হাইপ ডাকসু নিয়ে আজকে, এটা যদি ধারাবাহিক থাকতো, প্রতি বছর হতো, আজকে কেন অভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পরও একটা ডাকসু আসছে না? এমন এই ডাকসু হবে কিনা আদৌ, সেটা নিয়েও আমাদের অনিশ্চয়তা। আজকে যদি ডাকসু একটা হয়ে যেত, আজকে যদি দ্বিতীয় ডাকসুর তফসিল চলে আসতো, তাহলে ডাকসুর কিন্তু এই হাইপ থাকতো না। যখন কোনো কিছু ধারাবাহিকভাবে চলবে, হ্যাঁ, কৃত্রিম সংকট না থাকবে, তখন সেটা নিয়ে হাউকাও থাকবে না। এটা কৃত্রিম সংকট তৈরি করে ডিমান্ড, অনেক বড় একটা ডিমান্ড
তৈরি করে তারপরে এটাকে বাজারে ছাড়া হচ্ছে।